নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট ইউটিউব চ্যানেল। আজকে সোমবার। সাধারণত ভিডিও আপলোড করি না, কিন্তু জরুরি কারণে মনে হলো ভিডিওটা বলা দরকার, কিছু কথা আপনাদের আমার দর্শকদের বলা দরকার, যে কারণে আজকের এই ভিডিওটি করছি। আপনারা জানেন যে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অস্থায়ী প্রধানমন্ত্রী, অবশ্যই প্রাক্তন মুখ্য ন্যায়াধীশ বা চিফ জাস্টিস সুশীলা কার্কি। গতকাল তাকে রামচন্দ্র পোডেল, যিনি প্রেসিডেন্ট, তিনি শপথ বাক্য পাঠ করান এবং তিনি বলেছেন নেপালকে নতুনভাবে গড়ে তুলব। জেনজি আন্দোলনের প্রেক্ষাপটে জেনজিরাই তাকে মনোনীত করেছে। ভিডিওটি সংক্ষিপ্ত, কিন্তু পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন কেন আজকের এই অবতারণা। সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা যারা নিয়মিত আমার দর্শক, তার বাইরেও যারা সাবস্ক্রাইবার আছেন, তারা বেল আইকনে ক্লিক করুন, যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা দেখেন। আমি প্রতিদিন একাধিক ভিডিও তো আপলোড করি না, কিন্তু যেটা করি সেটা যাতে দেখার দরকার, না হলে ভিউয়ারশিপ বাড়বে না, না বাড়লে আমি উৎসাহ হারিয়ে ফেলবো। সুতরাং বন্ধুদের কাছে আরও একবার অনুরোধ, এই সপ্তাহের প্রথমেই যে আপনারা ভিডিওটি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। এইবার একটা অন্য গল্প বলে আপনাদের শুরু করি, তারপরে নেপালের বিষয়ে যাব। ধরুন, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বহু মানুষের ক্ষোভ আছে। তৃণমূল সরকারের দুর্নীতি নিয়ে সিবিআই এর মামলা হচ্ছে, একাধিক মন্ত্রী জেল খেটেছেন। অর্থাৎ দুর্নীতি এই রাজ্যের একটা অন্যতম ইস্যু। উল্টো দিক থেকে পপুলার ম্যান্ডেটে, অর্থাৎ ভোটারদের ভোটে প্রায় 47, 48, 50% কাছাকাছি ভোট পেয়ে তৃণমূল সরকার ক্ষমতায় থাকছে, যেটা পপুলার ম্যান্ডেট। তার মধ্যে আপনি বলতে পারেন কিছুটা জল মেশানো, জল সব ক্ষেত্রেই যারা ক্ষমতায় থাকে কিছুটা মেশায়, কিন্তু পপুলার ম্যান্ডেট পশ্চিমবঙ্গের মানুষের মমতার দিকে। হয়তো আগামী দিন কেউ যাবে, কিন্তু এবার আপনারা মনে করলেন এই দুর্নীতি বিরোধী অভিযানে রাস্তায় নেমে পড়লো লোকজন। নিশ্চয়ই নামতে পারে, গণতান্ত্রিক আন্দোলন নিশ্চয়ই সকলে করতে পারে। শিক্ষকরা করেছেন, শিক্ষক নিয়োগে বিরাট দুর্নীতি হয়েছে, এমনকি অভয়াকাণ্ডের ক্ষেত্রেও মানুষ রাস্তায় নেমেছিলেন। কিন্তু রাস্তায় নেমে একদিনের মধ্যে সবকিছু পুড়িয়ে দিলেন। এখন তো রাইটার্স বিল্ডিং নেই, নবান্ন থেকে শুরু করে সমস্ত সরকারি অফিস আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো, বাইপাসের ধারে বড় 5 স্টার হোটেল জ্বালিয়ে দেওয়া হলো, হায়াত জ্বালিয়ে দেওয়া হলো, আমাদের হসপিটাল জ্বালিয়ে দেওয়া হলো, ন্যাশনাল লাইব্রেরি জ্বালিয়ে দেওয়া হলো, বিভিন্ন শপিং মল জ্বালিয়ে দেওয়া হলো। এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করলো। সাধারণ মানুষের বাড়ি গাড়ি, মন্ত্রীদের বাড়ি আক্রমণ করে জ্বালিয়ে পুড়িয়ে সবাইকে তাড়িয়ে দেওয়া হলো। কতগুলো ছেলে, কতগুলো হুলিগান, তারা, ছাত্ররা ডাক দিল অবরোধের এবং দুর্নীতি বিরোধী অভিযানের, তার বিনিময়ে পুরোটা জ্বালিয়ে পুড়িয়ে সরকারকে ফেলে দেওয়া হলো। তারপর ঘণ্টাখানেক একটা অনুষ্ঠানে বলা হলো আপনারা কাকে মুখ্যমন্ত্রী করতে চান। সেই ঘণ্টাখানেক অনুষ্ঠানের লিঙ্ক দিয়ে দিল, তাতে রাজ্যের হয়তো সাকুল্যে 1.5 লাখ 2 লাখ লোক সেই লিঙ্কে গেল, গিয়ে সেখানে হয়তো 50,000 লোক ভোট দিল, দিয়ে কোনো একজন রাজশেখর মান্থা এইসবে অবসর নিয়েছেন, বললো উনি রাজ্যের চিফ মিনিস্টার হবেন। ব্যাপারটা কি মেনে নেওয়া যায়? আমি এই কারণে বাংলার উদাহরণটা দিলাম, যাতে আমার বাঙালি দর্শক তারা শুনে বোঝেন। ঠিক এই জিনিসটাই হয়েছে নেপালে যেটা হয়েছে সেটা সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে করা হয়েছে। এটা আমি আগের একটি ভিডিওতে বলেছি, আপনারা জানেন সকলেই। আমেরিকা যদি মনে করে কোনো দেশের সরকার পরিবর্তন দরকার, নতুন তাদের কৌশল হচ্ছে আমেরিকান টেক জায়ান্ট মেটা বা গুগল বা অন্যান্য মাধ্যমে সেটাকে মানুষের ব্রেনের মধ্যে এফেক্ট করা। বিশেষ করে জেনারেশন জি যাদের বলা হচ্ছে, তারা ভাবনা চিন্তা, তাদের অতীত ইতিহাস, এই এতদিন ধরে গড়ে তোলা সভ্যতা, মানুষের লড়াই সংগ্রামের কথা ভাবে না। তারা তাৎক্ষণিক কিছু সিদ্ধান্ত নেয়, তাৎক্ষণিক সিদ্ধান্ততে জ্বালিয়ে পুড়িয়ে দাও, তারপর কি করে করতে হবে জানে না। ঠিক নকশালরা যে কায়দায় বিদ্যাসাগরের মূর্তির গলা কাটতো কলেজ স্ট্রিটে, বা স্কটিশ চার্চ কলেজ এবং প্রেসিডেন্সি কলেজের ল্যাবরেটরি পুড়িয়ে দেওয়া হয়েছিল, ঠিক সেই কায়দায় করলো। করার পরে অবরোধ করা হলো এবং সরকার পরিবর্তন করে দেওয়ার ডাক দিল। আমি কতগুলো বাস্তব তথ্যের ভিত্তিতে
এটা বলছি। আমেরিকা তো এটা করেছে, এখন তো পরিষ্কার হয়ে গেছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে। এমনকি টাইমস নাও তাদের লাকি বিস, যিনি রয় স্পাই ছিলেন, তার ইন্টারভিউতে অত্যন্ত সুস্পষ্টভাবে তিনিও বলেছেন ইউএসএ এটা চেষ্টা করছিল, কারণ এই সরকার, ওই সরকার, যে সরকারটা কমিউনিস্ট পার্টি অফ নেপাল, মার্কসিস্ট লেনিনিস্ট, ইউনাইটেড মার্কসিস্ট লেনিনিস্ট, তারা শি জিনপিংয়ের ঘনিষ্ঠ হচ্ছিল, তাদের কথাই চলছিল। সুতরাং আমেরিকাই সরকার সরিয়ে দেওয়ার জন্য যা যা করার করেছিল। এবং সবচেয়ে বড় যে এনজিওকে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে হামি নেপাল, সুদান গুরুংয়ের। যে সুদান গুরুংয়ের হামি হামি নেপাল, তারা ফরেন ফান্ডিং পান, এবং নিউ ইয়র্ক টাইমস পরিষ্কার এটা উল্লেখ করে লিখেছে। এবং আমি খুঁজে পেতে দেখলাম কোথা কোথা থেকে টাকা পায়। তার মধ্যে দীপক ভাট্টা বলে একজন আর্মস ডিলার আছে, সেই আর্মস ডিলারের সাথে সুদান গুরুংয়ের সম্পর্ক, সেখান থেকে প্রচুর টাকা পায়। মূলত তার সংগঠনই কিন্তু এই ছাত্রদেরকে স্কুলের ব্যাগ, পিঠে মানে জলের বোতল, টিফিন ক্যারিয়ার নিয়ে আন্দোলনের ডাক দিয়েছিল। আপনি দেখুন বাংলাদেশে যেভাবে যারা মারা গেছিল তাদের শহীদের মর্যাদা দেওয়ার কথা ইউনূস সরকার ঘোষণা করেছে। এই সুশীলা কার্কি বসার পরেও তিনি যে কজন মারা গেছেন, এখনো পর্যন্ত বোধহয় 19 জন ছিল প্রথম দিকে গুলিতে, এখন টোটাল মৃতের সংখ্যা 50 দাঁড়িয়েছে। তার মধ্যে দেখলাম যে ভটবাটানি সুপার মার্কেট থেকে 5টা পোড়া ডেড বডি, সাধারণ মানুষ আগুন জ্বালিয়ে, কতগুলো হুলিগান তাদের পুড়িয়ে মেরেছিল, তাদের ডেড বডি পাওয়া গেছে। এখন কতজনকে মার্টার ডিক্লেয়ার করবে জানি না। সুশীলা কার্কি একজন জাস্টিস ছিলেন, যার সাথে সরকারের মতভেদ হয়, তাকে সরিয়ে দেওয়া হয়। জাজ মানেই তারা একেবারে সর্বোচ্চ নিষ্কলঙ্ক, ভগবানেরও অনেক দোষ থাকে। সুতরাং জাজেরা নিষ্কলঙ্ক এটা আদৌ নয়। দিল্লি হাইকোর্ট সম্প্রতি যে কাজ করছে, প্রতিটা ক্ষেত্রে নরেন্দ্র মোদীর মার্কশিট থেকে শুরু করে উমর খালিদদের জামিন পর্যন্ত, আমরা জানি যে বিচারপতিরা কিভাবে তাদের রায় দেন, তারা কিভাবে তাদের পক্ষে থাকেন। কোনো বড় মানে ক্রনি ক্যাপিটালের বিরুদ্ধে বড় রকম রায় হয়েছে সাম্প্রতিক ইতিহাসে, বিশেষ করে এই নরেন্দ্র মোদী গভর্নমেন্টের আমলে আমরা সেটা দেখিনি। এনিওয়ে, আমি নেপালের বিষয়ে যাই। নেপালের ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অফ নেপাল, তাদের এই যে সরকারটাকে, পার্লামেন্টটাকে ভেঙে দেওয়া হলো, যে 8টা পার্টি ভোটে অংশগ্রহণ করেছিল তারা এটা তীব্র বিরোধিতা করেছে, যে বলেছে এইভাবে সংবিধানে কখনো পার্লামেন্ট ভেঙে দেওয়া যায় না। আপনারা নেপালের জনসংখ্যা 3 কোটি প্লাস, 3 কোটি থেকে 3.5 কোটির মধ্যে। লাস্ট যে ইলেকশনে ভোট হয়েছিল তাতে ভোটারের সংখ্যা, রেজিস্টার্ড ভোটারের সংখ্যা ছিল 1,70,00,000-এর বেশি। কত? আবার সংখ্যাটা বলছি, 1,70,00,000-এর বেশি। ভোটার টার্ন আউট ছিল 69%। আবারও বলি 69%। এবং নেপালের বেশিরভাগ অংশ গ্রাম, শহর কম। কাঠমান্ডু তার মধ্যে আছে, পোখরা আছে, বিনগর আছে, এরম কিছু শহর আছে। সিপিআইএম, নেপালি কমিউনিস্ট মানে পার্টি, যারা ইউনাইটেড মার্কসিস্ট লেনিনিস্ট, যিনি ছিলেন ওলি, তার প্রধানমন্ত্রী ছিলেন, যে দলের পক্ষ থেকে 78টা সিট জিতেছিল। প্রচণ্ডর পার্টি মাওয়িস্ট সেন্টার জিতেছিল 32টা। আর নেপালি কংগ্রেস দেওবার, শের বাহাদুর দেওবার 89 সিট। এনিওয়ে, নেপালের এই 8টা পার্টি মিলিতভাবে তারা বলেছে এইভাবে সংবিধান ভেঙে দেওয়া যায় না। এখন কিভাবে এই সুশীলা কার্কিকে নিয়ে যে এত বিশেষ করে কথা উঠছে, তার মধ্যে ভক্তরাও আছে, আবার কিছু বামপন্থীও আছে, তারা ব্যাপারটাই বুঝতে পারছে না। ধরুন তাহলে ভোটার কত ছিল? 1,70,00,000। ভোট দিয়েছিল 70% লোক, অর্থাৎ প্রায় 1,20,00,000, 30 লক্ষ লোক ভোট দিয়েছিল। আর কার্কিকে কিভাবে নিয়োগ করা হলো? ওই হামি নেপাল, আমি কোট করছি নিউ ইয়র্ক টাইমসে, হামি নেপালের একটা সার্ভারে দেওয়া হয় যে কাকে করা হবে। সেই সার্ভারের টোটাল 1 লাখ সামথিং সেই সার্ভার অ্যাক্সেস করতে পেরেছিল। তার মধ্যে প্রাইমারিলি 5 থেকে 7,000 জেনজি, যাদের বলা হচ্ছে, কতগুলো মানে হেডলেস। আমি আবারও বলছি, তাদের আন্দোলন দুর্নীতির বিরুদ্ধে হয়তো সঠিক ছিল, কিন্তু তারা জানেই না কি করে গড়তে হয়। তাই 5-7,000 ছেলে, তারা বলেন্দ্র শাহকে করবে না কার্কিকে করবে, তার মধ্যে ভোট দিল, দিয়ে বলে দিল না কার্কি দেশের নতুন প্রধানমন্ত্রী হবে। এবং তিনি সরকার গঠন করলেন, গঠন করে বললেন যে আমি
ইলেকশনের ডেটও তিনি ডিক্লেয়ার করে দিলেন, 5 মার্চ 2026 ইলেকশন হবে এবং পার্লামেন্ট ভেঙে দিলেন। প্রবল বিরোধিতা করেছে নেপালের সবকটা পার্টি যারা ইলেকশনে অংশগ্রহণ করেছিল, যারা এই সরকারের বিরুদ্ধে ছিল তারাও এর বিরুদ্ধাচরণ করেছে নেপালের আইনজীবীরা এবং ডেমোক্রেটিক ফোরামের সকলে, কারণ এটা কোনো পদ্ধতি হতে পারে না। ইউনুস ঠিক একই কাজ করেছেন বাংলাদেশে। একটা এনজিও ডাক দিল, কিছু লোক মানে ক% লোক ভোটে অংশগ্রহণ করেছিল প্রায় 1.5 কোটি মানুষ, আর এখানে 5,000, 7,000, 10,000 লোক ঠিক করে দিল কে দেশের প্রধানমন্ত্রী হবে এবং জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হলো। আজকে দেখছিলাম কান্তিপুর টাইমসে খবর পড়ছে পোড়াবাড়ির সামনে দিয়ে মিলিটারিরা পোড়া গাড়ি বাড়ি হাঁটাচ্ছে। আচ্ছা বলুন তো, হিলটন হোটেল 5 স্টার তারা কি এই প্রশাসনের সাথে যুক্ত ছিল? আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হলো। আপনাদের সিংহ দরবার পুড়িয়ে দেওয়া হলো, সরকারি প্রশাসনিক বাড়ি পুড়িয়ে দেওয়া হলো, রিজার্ভ ব্যাংকে আগুন লাগিয়ে দেওয়া হলো, চর্যাপদ পুড়িয়ে দেওয়া হলো। তাহলে এদের উদ্দেশ্যটা কি ছিল? এখন এরা বলছে নাকি আমরা পোড়াতে চাইনি। আরে তোরা তো সব শেষ করে দিলি। এবং ভারতে যারা এই ধরনের হুঁশিয়ারি দিচ্ছে, আমি দেখলাম যে আম আদমি পার্টির লোকেও বলছে, কিছু লেফটিস্টও বলছে, আর হেডলেস ভক্তগণ, ওদের তো কোনো ব্রেন নেই, তারা যখন নরেন্দ্র মোদী বলে যে চীনকে দেখে নেবো, তখন তারা বলে চীন হচ্ছে আমাদের শত্রু, দিওয়ালিতে কোনো জিনিস ঢুকবে না, সমস্ত বয়কট করুন। ট্রাম্পকে ভোটে জেতানোর জন্য তারা পুজো করে। আবার যেই ট্যারিফ হয়ে গেল, শি জিনপিং আর ট্রাম্প একটু মোলাকাত করলো, আবার হিন্দি চিনি ভাই ভাই। আবার ধরুন কালকে চেঞ্জ হয়ে যাবে। এই অপারেশন সিঁদুরের আগে এবং পরে আমাদের পাহেলগামের ঘটনার, পাকিস্তানকে পারলে পরমাণু বোমা দিয়ে মেরিয়ে দাও। আর জয়সার ছেলে যেহেতু আইসিসি চেয়ারম্যান, সুতরাং আপনার এশিয়ার কাপে ভারত পাকিস্তানের খেলা গতকাল দেখছেন, তো বলছে না এটা হচ্ছে ক্রিকেট। অর্থাৎ এরা হচ্ছে এই বিজেপি সাপোর্টের কতগুলো ছেলে জেনজি ভারতে, তারাও হচ্ছে হেডলেস। কিভাবে আন্দোলন দমন করা উচিত ছিল, গুলি চালিয়ে করা উচিত ছিল কিনা, অন্যভাবে করা উচিত ছিল, সেটা প্রশ্ন ভিন্ন। কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার এবং এইভাবে অনলাইনে ভোট করে, তাহলে ঘন্টাখানেকে সন্ধ্যেবেলা ভোট হওয়া হলো যে কে হবে, এবং তাদের 2 লাখ লোক বলে দিল অমুককে করা হোক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এটা হয়ে যাবে। এটা হয় কখনো? কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় হয়? ঠিক এই জিনিস বাংলাদেশে হয়েছে। যারা এইটাকে সাপোর্ট করছেন জেনে না জেনে, তাদেরকে বলি একটু তলিয়ে দেখুন, তলিয়ে ভাবুন। নেপালের যে অবস্থা দাঁড়ালো, ইকোনমির যেভাবে ধাক্কা খেলো, যেভাবে সরকারি সম্পত্তি পুড়লো, যেভাবে ইতিহাস পুড়লো, যেভাবে এখান থেকে যাওয়া চর্যাপদ পুড়ে গেল, যেভাবে তাদের ওই লাইব্রেরি পুড়ে গেল, যেভাবে স্কুল পুড়ে গেল, এবং সবচেয়ে বড় কথা ভটভটানি মার্কেট, তাদের 21টা বাজারের মধ্যে আপনারা দেখেছেন কিভাবে মদের বোতল থেকে শুরু করে জামা কাপড় টিভি চেন, তাদের 12টা তাদের মার্কেট মানে চেন গ্রুপ অফ মল পুড়িয়ে দেওয়া হয়েছে, জাস্ট জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। কি তাদের দোষ ছিল? এখন সুশীলা কার্কি বলছে এরা ক্ষতিপূরণ পাবে। আচ্ছা একে কে নিয়োগ করলো? কখন এটা হয়? অনলাইনে নিয়োগ করা হলো, অনলাইনের মাধ্যমে কখনো কাউকে বসানো যায় যে কাকে চাইছে মানুষ? সেটা কজন করছে? কজনের কাছে ইন্টারনেট অ্যাক্সেস আছে? কজন স্মার্টফোন ব্যবহার করে? কজন সেই লিঙ্কে গিয়ে ক্লিক করতে পারে? আপনারা পুরো ডিজাইনটা ভালো করে বুঝুন। একটা লিঙ্ক, সেটা গুগলের কোনো একটা লিঙ্কে পাঠানো হলো বা আমেরিকান কোনো ওয়েবসাইটে, না হামি নেপাল এটাকে অর্গানাইজ করেছে। আবারও বলছি, ওই সুদান গুরুং যে গোটাটাকে অর্গানাইজ করছিল আমেরিকার মদতে, সেই কাজটাকে করেছে এবং ক্ষমতায় চলে আসার পরে এখন সবাই অভিনন্দন জানাচ্ছে। আর চায়নার একটা অদ্ভুত ব্যাপার আছে, শি জিনপিং সম্রাটের মতো চলেন, ওদের স্বার্থ একদম ব্যবসায়ী। ওরা শ্রীলঙ্কায় প্রচন্ড এক সময় প্রভাব বিস্তার করেছিল, টাকা পয়সা দিয়ে বন্দর অব্দি নিয়ে নিচ্ছিল নিজেরা, বাংলাদেশে নিয়ে নিচ্ছিল, কিন্তু যে মুহূর্তে সরকারের পতন ঘটে যায় ওরা ব্যাকট্র্যাক করে নতুন সরকারের অবস্থায় অপেক্ষায় থাকে। বাংলাদেশেও তাই করেছে। এখানে কার্কিকেও আমি দেখলাম রবিবার সন্ধ্যেবেলা অভিনন্দন জানিয়েছে। সুতরাং এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি এই কথা বলতে চাই, যারা এই কথা বলছেন যে মানুষের ক্ষোভ মানে এই রকম হতে পারে, অনলাইনের মাধ্যমে পছন্দ হতে পারে, তাতে 2% মানুষ পছন্দ করে দেবে কে প্রধানমন্ত্রী হবে, যাদের কাছে ইন্টারনেট অ্যাক্সেস আছে, যার স্মার্টফোন আছে তারা, আর বাদ বাকি শ্রমজীবী মানুষ, কৃষিজীবী মানুষ, তার কোনো অ্যাক্সেস থাকবে না, বুঝবে না। এটা কোনো দিন কোনো সভ্যতার মধ্যে এটা হতে পারে না। যারা এটা বলছেন, যে অন্ধ ভক্তরা সবসময় অন্ধ, সেটা কমিউনিস্ট হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, ভক্ত ইজ অন্ধ, এটা জেনে রাখবেন।
তাদের মাথার মধ্যে এটা বোঝা উচিত। আর পশ্চিমবঙ্গে যে উদাহরণটা দিলাম, আপনারা সেটা সমর্থন করেন কি করেন না কমেন্টে জানান। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন। এটা কোনো পদ্ধতি হতে পারে না, কোনো রাষ্ট্রবিজ্ঞানের এই পদ্ধতির কথা বলা হয়নি। আপনারা যদি বিভিন্ন রেভলিউশনের কথা বলেন, রাজতন্ত্র যখন ফেলে দেওয়া হয়েছিল, যখন গিলোটিনে মাথা কাটা গেল ফ্রান্সের রেভলিউশনে, তার থেকে অনেক দূর আমরা এগিয়ে এসেছি। নেপালে অন্তত ভোট ব্যবস্থা প্রচলন হয়েছিল, সেই ভোটে প্রায় 1.5 কোটি মানুষ ভোট দেয়, এবং ভোটের যে 2 নম্বরই হয়েছে এমন কোনো রিগিং হয়েছে এমন কোনো অভিযোগও কিন্তু ওঠেনি, যেটা হাসিনার বিরুদ্ধে উঠেছিল। সুতরাং এইটা নিয়ে ভাবার আগে আরেকবার নিজেদের মধ্যে প্রশ্ন তুলুন। এতগুলো তথ্য আপনাদের যেগুলো দিলাম সেগুলো বন্ধুদের মধ্যে আলোচনা করুন, কারণ মেন স্ট্রিম মিডিয়া এগুলো আপনাদেরকে বলবে না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন প্রসূন আচার্য জার্নালিস্ট ইউটিউব চ্যানেল। নমস্কার।